তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস প্রশ্নপত্রের যে 5 নম্বর প্রশ্নটা সেইটা নিয়ে। দেখো, এপ্রিল থিসিস এর প্রবক্তা কে ছিলেন? তোমার জেমস ওয়াট, লেনিন না স্ট্যালিন, নাকি তোমার এটা কিন্তু তোমার লেনিন হবে। ঠিক আছে, এপ্রিল থিসিসের প্রবক্তা। দাস ক্যাপিটাল গ্রন্থটি কে লিখেছেন বলো তো? এটা কিন্তু তোমার কার্ল মার্কস লিখেছেন। ঠিক আছে, ডেভিড নিরাপত্তা বাতি আবিষ্কৃত হয়। ডেভিড নিরাপত্তা বাতি কেন বলো তো? কোথায় কাজ করার জন্য? খনিগর্ভে কাজ করার জন্যই কিন্তু নিরাপত্তা বাতি আবিষ্কার হয়েছিল। রাশিয়ার পার্লামেন্টের নাম আমরা জানি ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেছিলেন উইড্রো উইলসন। ঠিক আছে, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রিয়াতে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপে বিপ্লবের বছর বলা হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিল বলো তো? ম্যাথসিনি। এবার মির কাকে বলা হয়? রাশিয়ায় গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হতো। ঠিক আছে, তারপরে বস্ত্রশিল্পের দুটি তোমার হলো যন্ত্রের নাম কি? বস্ত্রশিল্পের দুটি যন্ত্রে একটা হলো পাওয়ারলুম আর একটা তোমার স্পিনিং জেনি। ঠিক আছে, ঘেটো কি? ঘেটো তোমার হলো, দেখো, মহল্লা বা বস্তি এলাকায় যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে তাকে কিন্তু আমরা ঘেটো বলে থাকি। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেছিলেন বলো তো? কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন প্রিন্স মেটারনিক। ঠিক আছে, এবার আমরা সত্য মিথ্যাগুলো দেখব। সত্য মিথ্যায় কী বলেছে? যে তোমার লেনিন ও হবসন তোমার আধুনিক সমাজতন্ত্রবাদ, সাম্রাজ্যবাদ বা উপনিবেশিকবাদের অর্থনীতির তোমার আধুনিকীকরণের ব্যাখ্যা দিয়েছেন। এটা কি সত্য না মিথ্যা? এবার এটা কিন্তু তোমার সত্য। ঠিক আছে, তাহলে আমার এটা কি হচ্ছে? সত্য। তারপরে কোশ্চেন কী বলেছে? ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদী হলেন সিমো ও লুই ব্লাঙ্ক। এটা কি সত্য? হ্যাঁ, সিমো আর লুই ব্লাঙ্ক, এটাও তোমার সত্য হবে। ঠিক আছে, এবার তারপরেরটা কি বলছে? যে 1856 খ্রিস্টাব্দের দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়েছিল। হ্যাঁ, এটাও তোমার সত্য। ঠিক আছে, এবার আমরা বিবৃতিগুলো দেখব। প্রথম বিবৃতি কী বলেছে? 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এবার জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আসলে কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্যই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। বিবৃতি 2 নম্বরটা কী বলেছে? ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। এবার ব্রিটিশ উপনিবেশ কেন তৈরি করা হয়েছিল? আসলে দেখো, শিল্প বিপ্লবের দরকারি যে কাঁচামাল, সেই কাঁচামাল সংগ্রহের জন্যই কিন্তু তোমার কী করা হয়েছিল? উপনিবেশ গঠন করা হয়েছিল। কোনোভাবেই ভারতে শিল্প বিপ্লব ঘটানোর জন্য নয়, আবার ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যও নয়। এবার বিভাগ গয়ের যে প্রশ্ন আছে, দেখো, কার্লসবার্গ ডিক্রি কে জারি করে বা কার্লসবার্গ ডিক্রি কী? এটা তোমরা চলো আমি পিডিএফ বানিয়েছি, চলো পিডিএফ থেকে দেখো। কার্লসবার্গ ডিক্রি কি? 1819 খ্রিস্টাব্দে মেটারনিক জার্মানির কার্লসবার্গ শহরকে যে নির্দেশনামা জারি করেন তাই কিন্তু কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। ঠিক আছে, এই ডিক্রি অনুসারে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়। জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়। সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দে 28 জুন অস্ট্রিয়ার সিংহাসন উত্তরাধিকারী যুবরাজ ফার্দিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে জনৈক বসনিয়া যুবক ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর কাছে তোমার গ্যাব্রিলো প্রিন্সিপ কর্তৃক নিহত হন। এই ঘটনাই কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপ দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। হুবার মোরাটোরিয়াম কী বলতো? 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাবে ভার্সাই সন্ধির শর্তানুযায়ী জার্মানি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুবার 1931 খ্রিস্টাব্দে এক ঘোষণার দ্বারা 1 বছরের জন্য ক্ষতিপূরণ ও অর্থ পরিশোধের দায়িত্ব থেকে জার্মানিকে ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিকে অব্যাহত দেন। এটিই কিন্তু হুবার মোরাটোরিয়াম বা হুবার স্থগিতাদেশ নামে পরিচিত। রিসজিমেন্টো কি? রিসজিমেন্টো শব্দের অর্থ পুনর্জাগরণ বা নবজাগরণ। সাধারণত 19 শতাব্দীতে ইতালির বুদ্ধিজীবী তথা কবি, সাহিত্যিক, ঐতিহাসিক প্রমুখদের সৃজনশীল কার্যকলাপের দরুন ইতালিবাসীর চেতনা তথা ভাবজগতে এক আলোড়ন সৃষ্টি হয়, যা ইতালীয় জাতীয় আন্দোলনকে ইতিহাসে রিসজিমেন্টো নামে পরিচিত। জোলভেরাইন কাকে বলা হয়? জোলভেরাইন জার্মানির বিভিন্ন রাজ্যে পৃথক পৃথক আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। এতে বাণিজ্য পণ্য পরিবহনের ক্ষেত্রে খুবই সমস্যা দেখা দিত। বিভিন্ন জার্মান রাজ্যে শুল্ক ও সংক্রান্ত বিভেদগুলি দূর করার জন্য জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে 1819 খ্রিস্টাব্দে জোলভেরাইন নামে একটি শুল্ক সংঘ স্থাপিত হয়। 1850 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ছাড়া সব জার্মান রাজ্যই কিন্তু এতে যোগদান করেছিল। জার্মানির এই অর্থনৈতিক ঐক্য তার রাজনৈতিক ঐক্যের পথ কিন্তু সুগম করেছিল।
আচ্ছা, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ বিশ্লেষণ করো। অষ্টাদশ শতাব্দী ফ্রান্স সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী ও শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও শিল্প বিপ্লব প্রথম কিন্তু ঘটেছিল ইংল্যান্ডে। এ বিষয়ে পণ্ডিতরা নানান ধরনের উল্লেখ করেছেন। যেমন তোমার কৃষি বিপ্লবের কথা যদি বলো, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য ও কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। ফলে শিল্পের কাঁচামাল বা শ্রমিকদের সস্তায় কিন্তু খাদ্যের কোনো অভাব হয়নি। বিশ্বব্যাপী বাজার, তারপরে সুলভ শ্রমিক, এগুলো কিন্তু পরপর তোমরা পয়েন্টগুলো দেবে। তারপরে তোমরা প্রাকৃতিক পরিবেশ আসলে কি, ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ কিন্তু তোমার প্রচুর কয়লা, লোহা, টিন, তামা কিন্তু পাওয়া যেত। আর এই সমস্ত কারণে কিন্তু তোমার ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লব ঘটেছিল। ঠিক আছে, এটা তোমরা এই স্ক্রিনশট নিয়ে নেবে। এর আগে কিন্তু এটা আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা দেখো, ইতালিতে ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা কী ছিল? আসলে দেখো, ইতালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কাভুর। ইতালির ঐক্য আন্দোলনে তিনি রক্ষণশীল ধারার প্রবর্তক ছিলেন। ইতালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি ম্যাসিনির নীতি পরিত্যাগ করে স্বতন্ত্র একটা নীতি গ্রহণ করেছিল। তারপরে কাভুরের ভূমিকা দিয়ে পয়েন্ট করে বলবে যে তিনি কিন্তু ম্যাসিনির নীতিতে কিন্তু তিনি ভরসাযোগ্য ছিল না। কাভুর মনে করতো যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া কিন্তু ইতালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। তাই কিন্তু তিনি বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজনীয়তা উপলব্ধি তিনি কিন্তু করেছিলেন। আর তিনি কিন্তু তোমার ইতালির এই ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব বা সঠিক পন্থা বলে তিনি মনে করতেন। এজন্য পিডমন্ট জাতীয় আন্দোলন উপযুক্ত গড়ে তোলেন। এরপর তিনি ইউরোপীয় দেশগুলির সহানুভূতি লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে এবং ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগদান করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে কিন্তু তিনি ইংল্যান্ডের ঐক্য আন্দোলন বা ইংল্যান্ডের ফ্রান্সের সহানুভূতি লাভে সক্ষম হয়েছিল। প্লম্বিয়ার্সের চুক্তিটা তোমরা লিখবে। আর এইভাবেই কিন্তু তোমার হলো মধ্য ইতালি ঐক্য কিন্তু সম্পন্ন হয়েছিল। আর উত্তর আর দক্ষিণ ইতালির সংযুক্তির ক্ষেত্রেও কাভুরের কিন্তু যথেষ্টই তোমার অবদান ছিল। ঠিক আছে, আর ভিয়েনা সম্মেলনের দেখো, ভিয়েনা সম্মেলন ফার্স্টে পয়েন্ট করে তারপরে নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে বিক্ষিপ্ত ইউরোপের পুনর্জাগরণের জন্য ইউরোপের রাষ্ট্রনেতারা অস্ট্রিয়ার ভিয়েনাতে সমবেত হয়েছিল। আর এটি কিন্তু তোমার ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। আর এই সম্মেলনের তোমার সদস্য কারা ছিল সেই সম্পর্কে লিখবে। তারপরে এই সম্মেলনের প্রধান উদ্দেশ্যগুলো কী কী ছিল? দেখো, প্রধান উদ্দেশ্যের মধ্যে রাজনৈতিক আন্দোলন বা বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তারপরে তোমার বলতে পারো যে সম্মেলনে কী কী নীতি গ্রহণ করা হয়েছিল, যেমন তোমার ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি বা শক্তিসম্য নীতি। ন্যায্য অধিকার নীতি বলতে কী বলো তো, তোমার আগে পূর্বে কোন কোন রাজবংশ ক্ষমতায় ছিল তাদেরকে পুনরায় কিন্তু ফিরিয়ে আনা, বা ক্ষতিপূরণ নীতি, যুদ্ধে কী কী ক্ষতি হয়েছে তা কিন্তু সব কিছুই কিন্তু আদায় করা। তারপর এই শক্তিসম্য নীতি, সকলের মধ্যে শক্তির সমতা বজায় রাখা। আর এইভাবেই লিখে তারপরে শেষে কিন্তু তোমার উপসংহার দিয়ে নোটসটাকে শেষ করে দেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।